হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। গুড মর্নিং সকলকে। প্রতিদিনের মতো আজও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগবে। আর প্রতিদিনের মতো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, 30টি প্রশ্ন দিয়ে তোমাদের ক্লাসটি আজকে আমি শুরু করব। প্রতিদিন এই সময়ে ক্লাস দেখতে, লাইভ ক্লাস দেখতে সকাল 8টায় যুক্ত হয়ে যাবে। তার সঙ্গে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ তোমরা যদি ডাউনলোড না করে থাকো অবশ্যই ডাউনলোড করবে। সেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের ব্যাচে ভর্তি হতে পারবে এবং তার সঙ্গে পেইড টেস্ট, ইবুক এবং আরও অন্যান্য কিছু কিন্তু ফ্রি ক্লাস, ফ্রি টেস্ট ইত্যাদি কিন্তু তোমরা সেখান থেকে নিতে পারবে। তো অবশ্যই তোমরা একবার চেক আউট করবে। তার সঙ্গে আমাদের টিডব্লিউএস একাডেমি চ্যানেল এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন বলা হচ্ছে, নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কি রং ধারণ করে? নেসলার বিকারক এটা অ্যামোনিয়ার সংস্পর্শে এলে কি রং ধারণ করে? হলুদ, লাল, কালো এবং তামাটে। চারটি অপশন দেওয়া আছে। তো এর মধ্যে থেকে অ্যান্সার কোনটি হবে? অ্যান্সার নেব আমরা কোনটি? নেসলার বিকারক অ্যামোনিয়া শনাক্তকরণ করতে বিশেষ করে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার তামাটে বর্ণ ধারণ করে নেসলার বিকারক অ্যামোনিয়ার সংস্পর্শে এলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অঙ্গ মহাজনপদটি কোন নদীর তীরে অবস্থিত ছিল? তো অঙ্গ মহাজনপদ এটা কিন্তু এটা হচ্ছে উত্তর ভারতের কিন্তু একটা উল্লেখযোগ্য মহাজনপদ ছিল অঙ্গ মহাজনপদ। অঙ্গ মহাজনপদ তোমরা হর্ষঙ্ক যে বংশ ছিল, হর্ষঙ্ক বংশ সম্পর্কে পড়লে, মগধের বংশ। সেই অঙ্গ রাজ্যের যে শাসক, কি যেন নাম ছিল, ব্রহ্মদত্ত। সেই ব্রহ্মদত্তের সঙ্গে তোমার বিম্বিসারের যুদ্ধের উল্লেখ পাই আমরা। তারপরে হচ্ছে তোমার পরবর্তীতে কিন্তু এই অঙ্গর সঙ্গে একটা কিন্তু আলাদা ধরনের সম্পর্ক গড়ে ওঠে এই তোমার হচ্ছে মগধের, ঠিক আছে? তো এই অঙ্গ মহাজনপদটি এটা কোন নদীর তীরে গড়ে ওঠে? সেটা হচ্ছে এইটি চম্পা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছিল। আচ্ছা, অঙ্গ মহাজনপদের যে রাজধানী ছিল সেটাও কিন্তু ছিল এই চম্পা, ঠিক আছে? তো চম্পা নদীর তীরে এটা গড়ে ওঠে। নেক্সট, পরবর্তী প্রশ্ন হচ্ছে, উত্তর শো হয়ে গেল, ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছিল একবার ভালো করে দেখি। হিমাবহ দ্বারা বাহিত নুড়ি, বালি, কাঁকর, ছোট ছোট শিলাখণ্ড এক স্থান থেকে সঞ্চিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়ে ছোট ছোট ঢিপি বা উল্টানো ঢিপি নৌকার রূপ, ভূমিরূপ সৃষ্টি করে, তাকে কি বলা হয়? তাহলে তাকে কি বলা হয়? ড্রামলিন বলা হয় থাকে। আমরা উত্তর দেখতে পাচ্ছি অপশন বিতে। ড্রামলিন হচ্ছে তোমার হিমাবহর সঙ্গে যে বয়ে আসা যে সমস্ত তোমার পদার্থগুলো থাকে, সেগুলো হিমাবহ যখন গলে যায় সেগুলো এক জায়গায় জমা করতে থাকে। সেখানে কিন্তু ছোট ছোট ঢিপি, উল্টানো নৌকা বা এগুলো কিন্তু ওই যে ডিমের বাকেট অফ এগস বলা হয়ে থাকে এই তোমার ভূমিরূপটাকে। এটা হচ্ছে হিমাবহ সৃষ্ট, হিমাবহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ তোমরা জানো তার নাম কি? আর্যভট্ট। সেটা হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। 1975-এ লঞ্চ করা হয়। 1975-এ লঞ্চ ঠিক আছে? তো এই আর্যভট্ট যে যানে করে গেছিল, তাই সেই যানটির নাম কি? ভস্টক, ডেল্টা, কসমস আর আরিয়ান। দেখো, আর্যভট্ট এটা যে 1975 সালে, আর্যভট্ট অবশ্য ইসরোর দ্বারাই কিন্তু নির্মাণ করা, ইসরোই কিন্তু তৈরি করেছিল আর্যভট্ট এই কৃত্রিম উপগ্রহটি। কিন্তু এটা লঞ্চ করার জন্য, এটা তোমার হচ্ছে মহাকাশে প্রেরণ করার জন্য কিন্তু সাহায্য নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়ার। তো সোভিয়েত রাশিয়ার সাহায্যে কিন্তু এটাকে প্রেরণ করা হয় এবং তাদের কসমস 3M যানে করে কিন্তু জানে করে কিন্তু এটাকে বহন করা হয়েছিল, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কসমস। নেক্সট, রাষ্ট্রপতি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? তো রাষ্ট্রপতি তিনি দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে তার যদি মনে হয় যে পরিস্থিতি সামাল দিতে তিনি পদক্ষেপ গ্রহণ করতে পারেন, সেই কারণে কিন্তু তিনি দুটি যে অধিবেশন তার মধ্যবর্তী সময়ে কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন, অধ্যাদেশ জারি করতে পারেন, ঠিক আছে? তো সেটা কোন ধারা বলে? বলে ফেলো। 5-এর প্রশ্নের উত্তরটা কি হবে? দেখো, রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা হচ্ছে 123 ধারা অনুযায়ী। ওকে, নেক্সট হচ্ছে
মধ্যযুগীয় চান্দেল্য রাজবংশ প্রতিষ্ঠা করেন কি? তো মধ্যযুগীয় একটি বংশ ছিল চান্দেল্য বংশ, যেটা নবম শতকের প্রথমার্ধে কিন্তু শুরু হয়েছিল চান্দেল্য বংশ। চান্দেল্য বংশটা সম্পর্কে তোমরা জানো নিশ্চয়ই, যে চান্দেল্য বংশ সেই খাজিরহ যে মন্দির, খাজিরহ মন্দির তৈরি করেছিল, তাই তো চান্দেল্য বংশ। সেই চান্দেল্য বংশের তোমার হচ্ছে প্রতিষ্ঠাতা কে ছিল? তো চান্দেল্য বংশ বলে ফেলো। এটা প্রধানত এই বংশটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই অঞ্চলটাকে বলা হয় বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড, ঠিক আছে। তো বুন্দেলখণ্ড অঞ্চল এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে কিন্তু গঠিত, এবং এই অঞ্চলে তাদের রাজধানী ছিল কি বলতো? তাদের রাজধানী ছিল খাজুরাহ। তো এই খাজুরাহতে পরবর্তী সময়ে তারা একটা মন্দির স্থাপন করেছিল, যেটা কিন্তু বিখ্যাত মন্দির হয়ে যায়। এবং এই যে খাজুরাহ তে তাদের যে শাসন চলতো, সেই শাসকের যিনি শুরু করেছিলেন, তিনি হচ্ছেন নান্নুকা। তিনি কিন্তু এই চান্দেল্য বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটে দ্বিশত রান করেছিলেন। তো প্রথম ক্রিকেটার হিসাবে দ্বিশত রান করেছিলেন ওয়ানডে ক্রিকেটে কে? কপিল দেব, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, আর বলা হচ্ছে রোহিত শর্মা। তো এর মধ্যে অ্যান্সার কোনটি হবে? সেটা হচ্ছে সচিন টেন্ডুলকার। তিনি কিন্তু প্রথম ভারতীয় ছিলেন দ্বিশত রান করা। নেক্সট হচ্ছে, কোন চার্টার্ড অ্যাক্টের অনুসারে ভারতে বাণিজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটানো হয়? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন করতো, তখন কিন্তু চারটি তোমার হচ্ছে প্রধান চার্টার্ড অ্যাক্ট পাস করা হয়েছিল: 1793, 1813, এবং আরেকটি হচ্ছে তোমার 1833 এবং 53। এতে কিন্তু এই চারটি প্রধান চার্টার্ড অ্যাক্ট পাস হয়েছিল, ঠিক আছে, চার্টার অ্যাক্ট। তো এর মধ্যে, এই চার্টার অ্যাক্টগুলির মধ্যে কোনটাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটানো হয়েছিল? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথমে কিন্তু, পরবর্তী সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি অবলুপ্ত ঘটানো হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তার আগে তাকে একচেটিয়া বাণিজ্য থেকে তার সেই অধিকারটাকে কিন্তু অবলুপ্ত ঘটানো হয়েছিল। সেটা কবে? সেটা হচ্ছে 1813 সালের কিন্তু যে চার্টার অ্যাক্ট ছিল সেটাতে। আর চার্টার অ্যাক্ট 1793, এটা একটু মনে রাখো, বোর্ড অফ কন্ট্রোল যেটা তোমার হচ্ছে গঠন করা হয়েছিল, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোল গঠন নয়, বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সংখ্যা নিয়ে এখানে কিন্তু বাড়ানো কমানো করা হয়েছিল, ঠিক আছে। এবং পরবর্তীতে এই যে তোমার হচ্ছে সনদ আইন, এটা হচ্ছে তোমার প্রথম সনদ আইন ছিল সম্ভবত। এবং তার পরবর্তীতে 1833-এর সনদ আইন, যেটাতে তোমার ভারতের গভর্নর জেনারেল, বাংলার গভর্নর জেনারেল ছিল তৎকালীন, এবং 1833-এর সনদ আইনে কি হয়, এটা ভারতের গভর্নর জেনারেল পরিণত হয়েছিল, ঠিক আছে। কে ছিল বলতো ভারতের প্রথম গভর্নর জেনারেল? সকলে কমেন্টে অ্যান্সার করো। ওকে, তো এই কিছু কিন্তু উল্লেখযোগ্য ছিল। পরবর্তীতে দেখো, প্রয়াত রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তো রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা তিনি 62 বছর বয়সে 14ই আগস্ট 2022 সালে প্রয়াত হন। তো রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সাংবাদিক, স্টক ব্যবসায়ী, চিত্র পরিচালক, আর বলা হচ্ছে সাহিত্যিক। তো তিনি ছিলেন একজন স্টক ব্যবসায়ী। নেক্সট হচ্ছে, কোন গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আমরা জানতে পারি? তো সিন্ধু বিজয়, আরবরা কিন্তু প্রথম যখন ভারতে আসে, কবে বলো তো? প্রথম ভারতে এসেছিল, তো প্রথম মুসলিম আক্রমণ যারা করেছিল ভারতে, তারা ছিল আরবরা, ঠিক আছে। তো এই আরবরা যখন সিন্ধু বিজয় করে, আরবরা সিন্ধু বিজয় করেছিল কবে? সিন্ধু আক্রমণ করে, সেটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে কিন্তু সিন্ধু বিজয় করেছিল আরবরা, ঠিক আছে। তো এই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম কাসিমের নেতৃত্বে কিন্তু তারা আরব এই সিন্ধু বিজয় করে। ওকে, তো এই সম্পর্কে আমরা জানতে পারি কোথা থেকে? সেটা হচ্ছে চাচা নামা গ্রন্থ থেকে, ঠিক আছে। নেক্সট দেখো, নাগাল্যান্ডের বৃহত্তম শহর কোনটি? নাগাল্যান্ড আমাদের উত্তর পূর্ব ভারতের কিন্তু একটা যে রাজ্য অন্যতম, ঠিক আছে। তো এই নাগাল্যান্ডের তোমার হচ্ছে বৃহত্তম শহর কোনটি বলা হচ্ছে? কোহিমা, দিমাপুর, টুয়েনচাং, আর ওখা। দেখো, আমরা একটা জিনিস জানি, কোহিমা হচ্ছে কি এখানকার রাজধানী, তাই তো, রাজধানী। কিন্তু রাজধানী
হওয়ার সত্ত্বেও কিন্তু এটা ওখানকার বৃহত্তম শহর নয়। নাগাল্যান্ডের বৃহত্তম শহর হচ্ছে দিমাপুর, কিন্তু নাগাল্যান্ডের বৃহত্তম শহর। নেক্সট দেখো, ভারতীয় পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক সময়কাল হলো কত? তো পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে ন্যূনতম কত বছর সময়, সরি, কত মাস অন্তর পার্লামেন্টে যে অধিবেশন ডাকা বাধ্যতামূলক সেটা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো দেখো, পার্লামেন্টে সাধারণত তিন ধরনের কিন্তু তোমার হচ্ছে অধিবেশন বসে থাকে, যেটা হচ্ছে তোমার বাজেট অধিবেশন, আর একটি হচ্ছে তোমার বর্ষাকালীন, এবং আরেকটি হচ্ছে তোমার শীতকালীন। শীতকালীন তো এর মধ্যে বাজেট অধিবেশন যেটা হচ্ছে দীর্ঘতম অধিবেশন সংসদে, এবং সবচেয়ে নিম্নতম হচ্ছে শীতকালীন, ঠিক আছে। তো এর মধ্যে তোমার হচ্ছে এই যে 1 মিনিট, আচ্ছা, এই দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়কাল কত হওয়া উচিত বলতে পারবে? বলে ফেলো। সেটা হচ্ছে 6 মাস, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন কুষাণ শাসকের ছিল মহেশ, আচ্ছা, কুষাণ শাসকের উপাধি অ্যাকচুয়ালি উপাধি ছিল মহেশ্বর। তো কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? কুজুল কথপিসেস, তিনি ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা। তো এই কুষাণ বংশের কোন শাসক তোমার হচ্ছে মহেশ্বর উপাধি ধারণ করেছিল? সঠিক উত্তর হবে কে বলো তো? কুজুল কথপিসেস, ভীম কথপিসেস বা কনিষ্ক, এদের মধ্যে কে মহেশ্বর উপাধি ধারণ করে? তো আমরা সঠিক উত্তর নেব কে? সেটা হচ্ছে ভীম কথপিসেস। কনিষ্কের পিতা ছিলেন ভীম কথপিসেস, তিনি কিন্তু এই মহেশ্বর উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, ডিএনএ পিরিমিডিন বেস হলো, ডিএনএ পিরিমিডিন বেস কি? একদমই সহজ প্রশ্ন, সকলে কমেন্টে জানাও। ডিএনএ পিরিমিডিন বেস হলো, সেটা হচ্ছে থিয়ামিন ও সাইটোসিন। ওকে। নেক্সট দেখো, রামাম্মা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো রামাম্মা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং দার্জিলিং। তো এটা আমরা দেখে বুঝতে পারছি, রামাম্মা জলবিদ্যুৎ প্রকল্প এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এর মধ্যে এই প্রকল্পটি কোন এই জেলাতে অবস্থিত? সেটা হচ্ছে দার্জিলিং জেলাতে কিন্তু অবস্থিত। আচ্ছা, আমরা যদি আমাদের বাংলার পশ্চিমবঙ্গের যদি তোমার জলবিদ্যুৎ প্রকল্পের কথা বলি, সেই সিদ্রাপং যেটা দার্জিলিং এ অবস্থিত, সিদ্রাপং, তারপরে হচ্ছে রামাম্মা, তারপরে যে তোমার ম্যাসেঞ্জার জলবিদ্যুৎ প্রকল্প, জলঢাক জলবিদ্যুৎ প্রকল্প, তো প্রভৃতি কিন্তু তারপরে যে তিস্তা নিম্ন খাল তোমার প্রকল্প প্রভৃতি কিন্তু পশ্চিমবঙ্গের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্পের নাম, ঠিক আছে। নেক্সট দেখো, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো সন্ধ্যাকর নন্দী রামচরিতের লেখক, তাই তো? রামচরিত লেখেন সন্ধ্যাকর নন্দী। তো সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সমসাময়িক সভাকবি ছিলেন? সেটা হচ্ছে পাল বংশ। নেক্সট, আবুল ফজলের হত্যার কারণ কে ছিলেন? তো আবুল ফজলের হত্যার কারণ কে ছিলেন বলে ফেলো। আবুল ফজল কে ছিলেন? আবুল ফজল ছিলেন মুঘলদের সভাকবি, মুঘল সম্রাট আকবরের সভাকবি। আকবরের সভাকবি। এবং একটা জিনিস জানো, তিনি কিন্তু এই মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রীও ছিলেন, ঠিক আছে। তো এই আবুল ফজল তিনি আকবরনামা রচনা করেছিলেন, যেটা হচ্ছে তোমার তার সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি, এবং এটা হচ্ছে থেকে আমরা আকবরের জীবনী, বা ওটাকে আকবরের জীবনী বলা হয়, আইনি আকবরী রচয়িতা। তো আবুল ফজলের হত্যার কারণ কে ছিলেন? সেটা হচ্ছে রাজকুমার সেলিম। আচ্ছা, রাজকুমার সেলিম অ্যাকচুয়ালি হচ্ছে তোমার জাহাঙ্গীর কে? জাহাঙ্গীরের নামই কিন্তু সেলিম, নুরুদ্দিন মোহাম্মদ সেলিম হচ্ছে কিন্তু জাহাঙ্গীরের প্রকৃত নাম, ঠিক আছে। তো এই জাহাঙ্গীর কিন্তু এর হত্যার পিছনে ছিল, এবং এই জাহাঙ্গীর পরবর্তীতে কিন্তু মুঘল সম্রাট হয়েছিল। 1605 খ্রিস্টাব্দে কিন্তু তিনি মুঘল সম্রাট হন, ঠিক আছে। নেক্সট, প্রমোদ সাওয়ান্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো প্রমোদ সাওয়ান্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? তেলেঙ্গানা, হরিয়ানা, রাজস্থান এবং গোয়া। তো এর মধ্যে বলো তো কোন রাজ্যের? এর মধ্যে তো দুটি রাজ্যের সম্প্রতি মানে এই কয়েকদিন আগেই তোমার হচ্ছে রাজস্থান এবং তোমার তেলেঙ্গানাতে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছে এই কয়েকদিন আগেই। তো তো এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটু বলে রাখি, তেলেঙ্গানাতে যিনি মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন কে? অনুমুলা
রেবন্ত রেড্ডি। ওকে, আর একটি হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে তো যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন মনোহর লাল খট্টর, তাই তো? তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর রাজস্থানে যিনি মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন সম্প্রতি তিনি হচ্ছেন ভজনলাল শর্মা। শর্মা হচ্ছে এখানকার কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। আর গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওয়ান্ত। আরেকটা জিনিস, আরেকটা রাজ্য যেটা আমাদের একটু জেনে রাখা উচিত সেটা হচ্ছে ছত্তিশগড়। এটাতেও কিন্তু সম্প্রতি, ছত্তিশগড়ে সম্প্রতি কিন্তু তোমার মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন সম্প্রতি ইলেকশনে। তো কে বলতো যা মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন ছত্তিশগড়ে? তিনি হচ্ছেন বিষ্ণুদেও সাই। ওকে, বিষ্ণুদেও সাই তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছেন ছত্তিশগড়ে। ওকে, নেক্সট, তাহলে পরবর্তী প্রশ্নে আসা যাক। হেরিং মাছের আড়ত বলা হয় কোনটিকে? আটলান্টিক মহাসাগরকে, প্রশান্ত মহাসাগরকে, ভূমধ্য সাগরকে, আর ক্যারিবিয়ান সাগরকে? তো হেরিং মাছের আড়ত নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হবে কোনটি বলতো? হেরিং মাছের আড়ত নামে পরিচিত সেটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। নেক্সট হচ্ছে 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন নিম্নের কে? এন কে সিং, ওয়াইভি রেড্ডি, ভিজয় কেলকার, আর বলা হচ্ছে কে সি নিয়োগী। তো আমাদের অর্থ কমিশন 280 নম্বর ধারা, সেখানে অর্থ কমিশনের গঠন করার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর কিন্তু অর্থ কমিশন গঠন করে থাকেন, যার মধ্যে একজন থাকেন যা তোমার হচ্ছে চেয়ারম্যান, এবং বাকি থাকেন 4জন সদস্য। এই 5জনকে নিয়ে কিন্তু অর্থ কমিশন গঠন হয়ে থাকে, ঠিক আছে? তো অর্থ কমিশন প্রথম গঠন হয় কবে? 1951 সালে প্রথম অর্থ কমিশন গঠন হন। যিনি অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন কে সি নিয়োগী, প্রথম চেয়ারম্যান। এবং এখনো পর্যন্ত 15টি কিন্তু অর্থ কমিশন গঠন করা হয়েছে। 2020 থেকে কিন্তু 2020 সালে 15তম অর্থ কমিশন গঠন করা হয়, যেটা যিনি বর্তমান চেয়ারম্যান তিনি হচ্ছেন কে বলতো? তিনি হচ্ছেন এন কে সিং। ইনি হচ্ছেন বর্তমান 2020 সালে গঠন করা হয়েছিল এবং 2025 সাল পর্যন্ত তার কার্যকাল। এবং তার আগে 2015 থেকে 2020 সাল পর্যন্ত চতুর্দশ, যেটা 14তম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন, সঠিক উত্তর হবে ওয়াই ভি রেড্ডি কিন্তু ছিলেন। আর ইনি এই ভিজয় কেলকার তিনি ছিলেন 13তম। ওকে, এটা একটু জেনে রাখো, তিনি হচ্ছেন 13তম। নেক্সট হোমওয়ার্ক তোমাদের এটা দেওয়া থাকবে, ফোবস ও ডিমোস কোন গ্রহের দুটি উপগ্রহ? তো এটা সকলে কমেন্টে জানিয়ে যাবে, আশা করি এটা সকলে সঠিক উত্তর করবে। ফোবস ও ডিমোস কোন গ্রহের দুটি উপগ্রহ? তো সকলে অ্যান্সার করবে। নেক্সট অ্যান্সার করো সকলে। ওইসিডি, ওইসিডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, ওইসিডি বিষয়টা কি আমরা একটু জেনে রাখি। ওইসিডি হচ্ছে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এর হচ্ছে পুরো কথা কি? অর্গানাইজেশন অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে এর সম্পূর্ণ নাম, অর্থাৎ অর্থনৈতিক সহযোগী উন্নয়ন সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত, ঠিক আছে? আর এটা কবে প্রতিষ্ঠা হয় এটা একটু জেনে রাখো। প্রতিষ্ঠা হয় কবে? এটা 1961 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে? আর বর্তমানে এতে 38টি মতো কিন্তু দেশ সদস্য আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট রঙ্গিলা বাদশাহ নামে পরিচিত ছিলেন? তো নিম্নের কোন মুঘল সম্রাট ছিল বলো রঙ্গিলা নামে পরিচিত? সঠিক উত্তর হবে কে? এটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, মোহাম্মদ শাহ। 1719 থেকে 1748 সাল পর্যন্ত তিনি কিন্তু মুঘল সম্রাট ছিলেন, এবং এই মুঘল সম্রাট তাকে কিন্তু বলা হতো রঙ্গিলা বাদশাহ। আচ্ছা, তার সম্বন্ধে আরেকটা জিনিস জেনে রাখো, তার সময়ে নাদির শাহ যিনি ছিলেন একজন ইরানি বা পারস্য কিন্তু পারস্য থেকে আসেন ভারতে, এবং তিনি ভারত আক্রমণ করেন কবে বলতো?
39 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসে যে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মাধবপুর মেলা হয় নিম্নের কোন রাজ্যে? তো মাধবপুর মেলা কোন রাজ্যে হয়ে থাকে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাট। অ্যান্সার করো সকলে। মাধবপুর মেলা এটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে গুজরাট রাজ্যে অনুষ্ঠিত হয়। নেক্সট, কোন রাজ্য রাজ্য ভারতের রত্ন নামে পরিচিত? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের রত্ন নামে পরিচিত কোন রাজ্যটি? দ্য জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয় কোন রাজ্যটিকে? নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অসম। তো বলে ফেলো সকলে, এটার অ্যান্সার কি হবে? নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, অসম। এটার অ্যান্সার হচ্ছে কে? ভারতের রত্ন নামে পরিচিত সেটা হচ্ছে মণিপুর রাজ্য। মণিপুর রাজ্যের রাজধানী কি? ইম্ফল। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? তো যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশন বিশেষ কিছু উদ্দেশ্য সম্পন্নের কারণে কিন্তু উদ্দেশ্য সম্পাদন করার জন্য কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1950 সালে। 1950 সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয় প্রথম যোজনা কমিশন, এবং প্রথম চেয়ারম্যান যিনি ছিলেন তিনি হচ্ছেন জওহরলাল নেহেরু, তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু পরবর্তীতে এই যোজনা কমিশনের কিন্তু পরিবর্তে একটা নতুন কিছু তৈরি করা হয়েছে, যেটাকে আমরা নীতি আয়োগ নামে চিনি। কি? নীতি আয়োগ। বা এটার পুরো কথা কি? নীতি আয়োগের পুরো কথা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, তো এই নীতি আয়োগ গঠন হয় কবে? নীতি আয়োগ গঠন হয় কবে এটাও একটু জেনে রাখি। গঠন হয়ে থাকে কবে এই নীতি আয়োগ? সেটা হচ্ছে 2015 সালে কিন্তু 1 জানুয়ারি। জানুয়ারি এটাকে গঠন করা হয়। ওকে, নেক্সট প্রশ্নে, দচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দচিগ্রাম একটা জাতীয় উদ্যান, তো এটা কোথায় অবস্থিত? দাচিগ্রাম, আচ্ছা দাচিগ্রাম অর্থ হচ্ছে দাচিগ্রাম বা 10টি গ্রাম, 10টি গ্রাম নিয়ে কিন্তু গড়ে ওঠা জাতীয় উদ্যান এই জাতীয় উদ্যানটি, এই জন্য এটাকে দাচিগ্রাম জাতীয় উদ্যানও বলা হয় আঞ্চলিক ভাষায়। তো এই দাচিগ্রাম তোমার যে জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং মিজোরাম। দেখো, রাইট অ্যান্সার ইজ অপশন বি, জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে কিন্তু অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান। যে জম্মু ও কাশ্মীরে কিন্তু আরো কয়েকটি তোমার জাতীয় উদ্যান আছে, আমি একটু লিখছি এখানে। জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে তোমার কাজিনাগ, আচ্ছা এটা কিসতে হবে, কাজিনাগ জাতীয় উদ্যান, এবং তার সঙ্গে তোমার আরো আছে সেলিম আলী বা সিটি অফ ফরেস্ট, আলী জাতীয় উদ্যান প্রভৃতি কিন্তু অবস্থিত কোথায়? এই জম্মু ও কাশ্মীরে এই 4টি প্রধানত কিন্তু জাতীয় উদ্যান অবস্থিত। ওকে, নেক্সট হচ্ছে ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কযুক্ত? তো ভিভিপ্যাট বিষয়টা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত বলে ফেলো। শিক্ষা মাধ্যম, সাধারণ নির্বাচন, মোবাইল পরিষেবা এবং মহাকাশ বিজ্ঞান। রাইট অ্যান্সার কি হবে? ভিভিপ্যাট কিসের সঙ্গে যুক্ত? দেখো, ভিভিপ্যাট যুক্ত হচ্ছে তোমার সাধারণ নির্বাচনের সঙ্গে। ভিভিপ্যাট অ্যাকচুয়ালি ভিভিপ্যাটের পুরো কথা কি? ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল। এটা হচ্ছে কিন্তু ভিভিপ্যাটের সম্পূর্ণ অর্থ। ঠিক আছে, নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষার হার সবচেয়ে কম কোন জেলাতে? তো ভারতের শিক্ষার হার আমরা জানি, ভারতের যে শিক্ষার হার সর্বাধিক কোথায়? সেটা হচ্ছে কেরলে, সর্বনিম্ন হচ্ছে বিহারে, তাই তো। এবারে পশ্চিমবঙ্গের শিক্ষার হার 77% হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার হার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার, তাই তো। তো এই পশ্চিমবঙ্গের শিক্ষার হারের নিরিখে সর্বাধিক শিক্ষা কোথায় হয় বলতো, এবং সবচেয়ে কম?
সর্বাধিক হচ্ছে বা সর্বোচ্চ শিক্ষার হার যেখানে, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এবং সর্বনিম্ন শিক্ষার হার কোথায়, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে। পরেরটা হচ্ছে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? গুপ্ত বংশ, পাল বংশ, মৌর্য বংশ, আর বলা হচ্ছে রাষ্ট্রকূট বংশ। তো অজন্তা গুহা ইউনেস্কো একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই তো। তো অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা, ইলোরা, তাই তো, মহারাষ্ট্রে অবস্থিত এগুলি। তো সেখানে অজন্তা গুহাচিত্র যেগুলো অঙ্কন করা হয়েছে, অজন্তা গুহার যে চিত্রগুলি পাথর কেটে সেখানে খোদাই করা হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এই গুহা চিত্রগুলি বা যে সমস্ত চিত্রগুলি সেখানে তৈরি হয়েছে সেগুলি হচ্ছে তোমার গুপ্ত বংশীয়। নেক্সট, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? তো ফারেনহাইট স্কেল যেটা হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত বলে ফেলো। 32 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি, আর 180 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের তোমার হচ্ছে পার্ট শুরু হয়ে থাকে সর্বনিম্ন কত, সর্বনিম্ন বা সবচেয়ে কম যেখান থেকে পার্ট শুরু হয় ফারেনহাইট স্কেলের, সেটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এবং এর সর্বোচ্চ যে স্থিরাঙ্ক সেটা হচ্ছে অপশান সি, 212 ডিগ্রি ফারেনহাইট কিন্তু সর্বোচ্চ স্থিরাঙ্ক। ওকে, তো এই ছিল আজকে তোমাদের সঙ্গে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। আশা করি ক্লাসটি তোমাদের খুবই ভালো লাগলো, আর ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানাবে। জানাতে ভুলবে না কেমন লাগলো, আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি যুক্ত না হয় তো অবশ্যই যুক্ত হয়ে যাবে সেখানে। আরেকটা জিনিস বলে রাখি, আমাদের TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করতে ভুলবে না, সেটি ডাউনলোড করে তোমরা তোমাদের পছন্দের ব্যাচে অবশ্যই কিন্তু এনরোল করে নেবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়াশুনো করো এবং নিজের খেয়াল রাখো। সকলে ভালো থাকবে, টাটা।